কেমন আছো বন্ধুরা? আমি আবার এসে গেছি আমার উপন্যাস যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে এর থেকে পরের কিছুটা অংশ তোমাদের পড়ে শোনাবো বলে। আমার এই উপন্যাসটা তোমাদের কেমন লাগছে জানিও প্লিজ। তাহলে আর দেরি না করে শুরু করি। তোমাদের বোঝার সুবিধার জন্য একটু আগে থেকে শুরু করছি, কেমন? আজ অনেক দিন বাদে আবার ব্যাডমিন্টন খেলছি, দারুণ লাগছে। সেই স্কুল কলেজের দিনগুলো মনে পড়ছে। শ্লোক ব্যাডমিন্টনও ভালো খেলে। আমরা দুটো গেম খেললাম, দুটোতেই আমি জিতলাম। শ্লোক ভীষণ খুশি হয়ে বলল, না, ব্যাডমিন্টনে তোমাকে হারানো সম্ভব না। হেরে গিয়ে এত খুশি হতে কাউকে দেখেছি কি কখনো? দুটো গেম খেলে শ্লোক টেনিস খেলতে চলে গেল। আমি ক্লাবের অন্য মেম্বারদের সাথে আরও দুটো গেম খেললাম, মিক্সড ডাবলস। রাতে শুয়ে আছি, ঘুম আসছে না। কারুর দুটো গভীর কালো চোখ আমায় জাগিয়ে রেখেছে, ঘুমোতে দিচ্ছে না। ইনস্টিটিউটে এসে দেখলাম আজও রেহানা আসেনি। গত 3-4 দিন ধরেই রেহানা আসছে না। গতকাল আমরা ওকে ফোনও করেছিলাম, রিং হয়ে গেল কিন্তু ধরল না। আজ অফ পিরিয়ডে আবার চেষ্টা করলাম, ফোনটা সুইচ অফ বলছে। শান্তনুও চেষ্টা করলো কিন্তু পেল না। ইনস্টিটিউট থেকে ফিরে একটু ফ্রেশ হয়ে নিলাম। পরিচারিকাদের একজন এসে 1 কাপ কফি আর স্যান্ডউইচ দিয়ে গেল, খেলাম। মনটা হঠাৎ খুব খুশি খুশি লাগছে। সন্ধেবেলা ক্লাবে যাব, শ্লোকের সাথে ব্যাডমিন্টন খেলবো, ভাবতেই দারুণ লাগছে। কেন জানি না। বিছানায় এসে বসলাম। বেডসাইড টেবিলে মা বাবার ছবিটা রাখা। ছবিটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। আমার মা খুব ভালো গান গাইতেন। মা আমাকে গান শেখাতে চেয়েছিলেন, কিন্তু আমি নাচ করতে ভালোবাসতাম, তাই মা আমাকে ভারতনাট্যমে ভর্তি করে দিয়েছিলেন। মা যখন গান গাইতেন আমি মায়ের সঙ্গে গলা মেলাতাম। মা আমায় বলতেন আমার গলায় সুর আছে। আমায় বকা দিতেন কেন আমি গান শিখলাম না। আজ হঠাৎই মায়ের একটা প্রিয় গান গুনগুন করে উঠলাম। আমার মন মানে না দিন রজনী, আমি কি কথা স্মরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারী। সত্যি আজ আমার মনটা এত খুশি লাগছে কেন আমি নিজেই বুঝতে পারছি না। ঘড়ির দিকে তাকালাম, মাত্র 5:15। সময় যেন আজ আর কাটতেই চাইছে না। মায়ের ছবির দিকে তাকিয়ে বললাম, মা, আমার যে কি হয়েছে আমি জানি না। আমার মনটা যে দিন রাত কারু প্রতীক্ষায় থাকে। শ্লোক ঠিক 7টায় ফিরল। আমি রেডি ছিলাম। শ্লোক ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। আমি নিজের হাতে শ্লোকের জন্য কফি বানালাম। অনিমেষ কাকু আর অপর্ণা আন্টি আজ একটা পার্টিতে গেছেন। কফি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। ক্লাবে এসে আমি আর শ্লোক কিছুক্ষণ ব্যাডমিন্টন খেললাম। শ্লোক আরও কিছুক্ষণ টেনিস খেলল। আমি বসে বসে শ্লোকের খেলা দেখলাম। শ্লোকের খেলা দেখলাম না শুধু শ্লোককেই দেখলাম ঠিক জানি না। শ্লোকের খেলা শেষ হওয়ার পর আমরা সুইমিং পুলের ধারে পুল সাইড চেয়ারগুলোতে এসে বসলাম। শ্লোক দুটো জুস অর্ডার করলো। সুইমিং পুলটা অনেক বড়, একদিকে বড়দের অন্যদিকে ছোটদের সাঁতারের ব্যবস্থা আছে। অনেকেই সাঁতার কাটছে, ছোটরা জলে নেমে হই হই করছে। সব মিলিয়ে একটা দারুণ ভালো লাগার পরিবেশ। শ্লোক আর আমি অনেকক্ষণ গল্প করলাম। শ্লোক বলল, আরাধনা, আজ আমরা এখানে ডিনার করেই ফিরব। আমরা ক্লাবের ওপেন এয়ার রেস্টুরেন্টে ডিনার করলাম। ডিনার করতে করতে খেয়াল করলাম শ্লোকের গভীর 2 চোখ আজ বারবার আমায় দেখছে। ওই 2 চোখ যেন কিছু বলতে চাইছে। বেশ কয়েকবার চোখাচোখি হলো। শ্লোক মৃদু হেসে চোখ সরিয়ে দিল। এক অজানা খুশিতে মনটা ভরে গেল। হৃদয় জুড়ে সেই উষ্ণতাকে অনুভব করলাম, যেই উষ্ণতাকে অন্তরের অন্তঃপুরে এতদিন ধরে সযত্নে লুকিয়ে রেখেছিলাম। আজ প্রায় 7 দিন বাদে রেহানা ইনস্টিটিউটে এসেছে। রেহানাকে দেখে আমরা খুব খুশি হলাম, কিন্তু ভালো করে লক্ষ্য করতেই আমরা চমকে উঠলাম। রেহানার চোখের পাশে কালশিটে পড়ে গেছে, মুখটা ফোলা, ঠোঁটের পাশে কেটে গেছে, কপালের একদিকে ব্যান্ডেড লাগানো। আমরা রেহানাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। রেহানা বলল, কিছু না, বাথরুমে পড়ে গেছিলাম। কথাটা আমরা কেউই বিশ্বাস করলাম না। অফ পিরিয়ডে আমরা রেহানাকে জোর করলাম, বলতেই হবে কি হয়েছে। রেহানা যা বলল শুনে আমরা স্তম্ভিত হয়ে গেলাম। রেহানার হাজবেন্ড রেহানাকে প্রায় মারধর করে। রেহানার 2 বছরের একটি ছোট্ট মেয়ে আছে। আমরা এই প্রথম শুনলাম যে রেহানার একটি মেয়ে আছে। রেহানার স্বামী এবং শ্বশুর শাশুড়ি ক্রমাগত একটি ছেলের ডিমান্ড করে চলেছে।
এর আগে রেহানা একবার প্রেগনেন্ট হয়েছিল, তখন ওরা বাচ্চা সেক্স ডিটেক্ট করে দেখে মেয়ে এবং জোর করে রেহানাকে আবর্ষণ করিয়ে দেয়। এবারও সেই একই ঘটনা। রেহানা প্রেগনেন্ট ছিল, এবারও বাচ্চার সেক্স ডিটেক্ট করে দেখা গেল মেয়ে। রেহানার হাজব্যান্ড রেহানাকে এত মারধর করেছে যে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। রেহানার কাহিনী শুনে আমরা একদম চুপ হয়ে গেলাম। আজকের দিনেও আমাদের সমাজে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। এ যেন স্বপ্নেরও অতীত। শান্তনু রেগে গিয়ে বলল, তুই ওই স্কাউন্ড্রেলটাকে তালাক দিচ্ছিস না কেন? রেহানা বলল, ও ওর বাবা মায়ের অমতে নিজের পছন্দে বিয়ে করেছে, তাই আজ আর রেহানার সঙ্গে ওর বাবা মায়ের কোনো সম্পর্ক নেই। খোলা, মেয়েদের ক্ষেত্রে খোলা, ছেলেদের ক্ষেত্রে তালাক। খোলা নিলে বাচ্চাটাকে নিয়েও কোথায় যাবে? আমাদের আর কিছু বলার মতো রইল না, আমরা চুপ করে গেলাম। রেহানা আবার বলল, এই জন্যেই ও বাড়ির সবার অমতে জোর করে পড়াশোনা করছে, যাতে একটা চাকরি পেলে ও বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে আসতে পারে। রেহানার মনের জোর দেখে অবাক হয়ে গেলাম, ভালো লাগলো। আমরা সবাই রেহানাকে সান্ত্বনা দিলাম, বললাম আমরা 4 বন্ধু সব সময় ওর পাশে আছি। রেহানা চোখের জল মুছে ফেলল। আমরা ক্লাসে চলে এলাম। রাত 9টা, আমরা ডিনার করছি। অপর্ণা আন্টির ফোনটা বেজে উঠল। রিক ফোন করেছে। অপর্ণা আন্টি কথা বলে অনিমেষ কাকুকে দিলেন। তারপর শ্লোক কথা বলল। রিক আমার সঙ্গে কথা বলতে চাইল। শ্লোক ফোনটা আমায় দিল। ওদিক থেকে রিকের গলার আওয়াজ ভেসে এলো, হ্যালো প্রিটি লেডি, হাউ আর ইউ? আমি বললাম, ভালো। তুমি কেমন আছো রিক? বাবা মায়ের মৃত্যুর সংবাদ শুনে এর আগেও রিক বেশ কয়েকবার আমাকে ফোন করেছিল। রিক আজ অনেকক্ষণ আমার সঙ্গে কথা বলল। শীতে আসছে, পারলে পুজোর সময়। ডিনারের পর অপর্ণা আন্টি, আমি আসলো কফি নিয়ে বাইরে লনে এসে বসলাম। অনিমেষ কাকু শুতে চলে গেলেন। অনিমেষ কাকু খুব তাড়াতাড়ি শুয়ে পড়েন। প্রতি রাতেই ডিনারের পর আমি, শ্লোক আর অপর্ণা আন্টি কফি খেতে খেতে ড্রয়িং রুম বা লনে বসে কিছুক্ষণ গল্প করি। কিন্তু অনিমেষ কাকু ডিনারের পর এক মুহূর্তও দেরি করেন না, ডিনার করেই উপরে চলে যান। কফি খেতে খেতে অপর্ণা আন্টি হঠাৎ বললেন, ওহো আরাধনা, তোমার কাকুকে আজ ওষুধটা দিতে একদম ভুলে গেছি, একটু দিয়ে আসবে? আমি ডাইনিং টেবিলের উপর থেকে ওষুধটা নিয়ে উপরে চলে এলাম অনিমেষ কাকুকে দেওয়ার জন্য। অনিমেষ কাকু আর অপর্ণা আন্টির ঘরটা বারান্দার ডান দিকে এক্সট্রিম কর্নারে। আমি দরজায় নক করতে যাব, শুনলাম অনিমেষ কাকু কারোর সাথে কথা বলছেন। সব্য, তুই একদম চিন্তা করিস না, আরাধনা শুধু তোর মেয়ে না, আমারও মেয়ে, ওর জন্য তোকে ভাবতে হবে না। আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছি, শুনছি। তুই যে হঠাৎ কোথায় চলে গেলি, তোর সঙ্গে আমার কথা ছিল বৃদ্ধ বয়সে কোনো পাহাড়ি জায়গায় একটা ছোট্ট বাড়ি বানিয়ে বাকি জীবনটা দুজনে একসঙ্গে কাটাবো। তুই কিন্তু তোর কথা রাখলি না সব্য, আমাকে একা ফেলে চলে গেলি। আমি দরজাটা ফাঁক করলাম, দেখলাম অনিমেষ কাকু ফোনে কথা বলছেন। আমার সমস্ত শরীর কাঁপছে। আমি আর দাঁড়াতে পারলাম না, দৌড়ে নিজের ঘরে চলে এলাম। বুকের ভিতর ঝড় উঠেছে। অনিমেষ কাকু আর বাবা প্রতি রাতে অনেকক্ষণ গল্প করতেন। আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি তাই দেখে আসছি। আজ বাবা নেই, কিন্তু অনিমেষ কাকু আজও সবার অলক্ষ্যে, সবার অজান্তে প্রতি রাতে ফোনে বাবার সাথে কথা বলেন। আমার বুকের ভিতর ভীষণ কষ্ট হচ্ছে। বাবা মাকে হারানোর তীব্র যন্ত্রণাটা আমাকে আবার কষ্ট দিচ্ছে। আমি আমার ঘরে অন্ধকারে দাঁড়িয়ে আছি, লাইট জ্বালাতেও ভুলে গেছি। 2 গাল বেয়ে চোখের জল অঝরে ঝরে চলেছে। কাল রাতে কখন ঘুমিয়েছি জানি না। আজ সকালে ঘুম থেকে ওঠার পরও মনটা ভার হয়ে আছে। বাবা মায়ের মৃত্যুটাকে মেনে নিয়েছিলাম, কিন্তু কাল রাত থেকে বুকের ভিতর কষ্টটা আবার অনুভব করছি। ইনস্টিটিউট যাবার জন্য রেডি হয়ে নিলাম। ব্রেকফাস্ট টেবিলে অনিমেষ কাকু জিজ্ঞেস করলেন আমার পরীক্ষা কবে, পড়াশোনা কেমন চলছে ইত্যাদি। অপর্ণা আন্টি হঠাৎ জিজ্ঞেস করলেন, তোমার চোখ দুটা তো ফোলা লাগছে কেন আরাধনা? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, চোখে কিছু পড়েছিল আন্টি, জলের ঝাপটা দিয়েছি। আন্টি আর কিছু বললেন না। মুখ তুলে তাকিয়ে দেখি শ্লোক আমার দিকেই তাকিয়ে আছে। গভীর সে দৃষ্টি, কিছু বোঝার চেষ্টা করছে। মুখটা নামিয়ে নিলাম। আজকাল ইনস্টিটিউটে যাওয়ার সময় রোজ আমিই ড্রাইভ করি। আজ শ্লোককে বললাম, তুমি ড্রাইভ করো। শ্লোক কোনো প্রশ্ন না করে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। গাড়ি চালাতে চালাতে শ্লোক বেশ কয়েকবার ঘাড় ঘুরিয়ে আমাকে দেখল, কিছু বোঝার চেষ্টা করলো। তারপর জিজ্ঞেস করলো, কি হয়েছে আরাধনা, তুমি আমায় বলতে পারো? মাথা নাড়িয়ে বললাম, কিছু হয়নি শ্লোক। শ্লোক আর কিছু জিজ্ঞেস করলো না।
আমাকে ইনস্টিটিউটে নামিয়ে অফিসে চলে গেল। আমি গেট দিয়ে ঢুকতে যাব, পিছন থেকে রেহানা ডাকলো, আরাধনা। আমি ফিরে তাকালাম। রেহানার হাজব্যান্ড রেহানাকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছিল। আমাকে দেখে গাড়ি থেকে নেমে এলো। রেহানার সোহর অর্থাৎ হাজব্যান্ড যথেষ্ট সুপুরুষ, আমার দিকে এগিয়ে এলো। তারপর রেহানার দিকে তাকিয়ে বলল, রেহানা, এই তোমার সেই বিউটিফুল ফ্রেন্ড আরাধনা? রেহানা একটু অপ্রস্তুত হয়ে হেসে বলল, হ্যাঁ। আমি কি বলবো, এই মানুষটাকে দেখে আমার একটুও হাসতে ইচ্ছে করছে না, তবু হাসতে হলো। রেহানার হাজব্যান্ড আবার বলল, তোমার দোস্ত সত্যি বিউটিফুল। লোকটার বিশ্রী চাউনি আমার সমস্ত শরীরে ওঠানামা করলো। আমার ভীষণ খারাপ লাগলো। বললাম, রেহানা, দেরি হয়ে যাচ্ছে, ক্লাস শুরু হয়ে যাবে। আমি রেহানাকে প্রায় টেনে নিয়ে গেটের ভিতর ঢুকে গেলাম। ক্লাসে যেতে যেতে খেয়াল করলাম রেহানার গালে ঠোঁটে নীল দাগ হয়ে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আবার মেরেছে? রেহানা একটু লজ্জা পেয়ে বলল, বিছানায় লোকটা মানুষ থাকে না, একটা পশু হয়ে যায়। আমি চুপ করে গেলাম। রেহানার জন্য খুব খারাপ লাগলো। ইনস্টিটিউট থেকে ফিরে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাবা মায়ের ফটোর সামনে বসে অনেকক্ষণ ধরে মেডিটেশন করলাম। মেডিটেশন করার পর ভালো লাগছে। মনে মনে ঠিক করলাম নিজেকে আর দুর্বল হতে দেব না। নিচে নেমে এলাম। ড্রয়িং রুমে এসে বসলাম। একজন পরিচারিকা এসে কফি আর জলখাবার দিয়ে গেল। অপর্ণা আন্টি নিচে নেমে এলেন। ড্রয়িং রুমে এসে আমার পাশে বসলেন। আমাকে বললেন, আজ একটা রিসেপশন পার্টি আছে, আমি আর তোমার কাকু যাচ্ছি, তুমিও চলো। আমি একটু ইতস্তত করে বললাম, আমি? আন্টি বললেন, হ্যাঁ, আমার বান্ধবীর ছেলের রিসেপশন পার্টি, বারবার করে তোমায় নিয়ে যেতে বলেছে। আমি আর না করতে পারলাম না। আর অপর্ণা আন্টির ব্যক্তিত্বটা এমন যে সহজে না বলা যায় না। আন্টি আবার বললেন, তোমার শাড়ি বা জুয়েলারি যা লাগবে আমার ওয়ার্ড্রপ থেকে নিয়ে নিও, আমরা ঠিক 7টায় বেরোবো। আমি ঠিক 6:45-7টার মধ্যে রেডি হয়ে নিলাম। আমি একটা কাঞ্জিভারাম সিল্ক পরেছি, পুজোয় মা কিনে দিয়েছিলেন, সঙ্গে ম্যাচিং জুয়েলারি। চুলটা ঘাড়ির কাছে একটা খোপা করে নিয়েছি। অনেক দিন পর আজ আমি খুব সুন্দর করে সাজলাম। আয়নায় দেখলাম নিজেকে, সত্যি বেশ ভালো দেখাচ্ছে। নিচে নেমে এলাম। অনিমেষ কাকু আর অপর্ণা আন্টি এখনও নামেননি। আমি ড্রয়িং রুমে বসে ওদের জন্য অপেক্ষা করছি। শ্লোকের গাড়ির হর্ন শুনলাম। শ্লোক ঘরে ঢুকলো। আমাকে দেখে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু চুপ হয়ে গেল। মুগ্ধ বিস্ময় দেখলো আমাকে কিছুক্ষণ ধরে। তারপর গভীর ওই 2 চোখ আমার চোখের উপর রেখে বলল, খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে আরাধনা। দারুণ খুশিতে আমার মনটা ভরে গেল। একটু হেসে বললাম, থ্যাংক ইউ। পার্টি থেকে ফিরতে একটু রাত হয়ে গেল। অপর্ণা আন্টি ঘরে ঢুকেই পরিচারিকাদের একজনকে জিজ্ঞেস করলেন শ্লোক ডিনার করেছে কিনা। অপর্ণা আন্টির এটা একটা বিরাট গুণ, উনি পরিবারের প্রত্যেকের প্রতি অত্যন্ত যত্নশীল। আমরা উপরে উঠে এলাম। শ্লোকের ঘর থেকে মাউতার গানের আওয়াজ ভেসে আসছে। অনিমেষ কাকু ও অপর্ণা আন্টি ওদের ঘরে চলে গেলেন। আমি শ্লোকের ঘরের সামনে বারান্দায় দাঁড়িয়ে রইলাম। কি সুন্দর বাজায় শ্লোক, আমি কান পেতে শুনছি। একটা হিন্দি গানের সুর বাজাচ্ছে। গানটা আমার খুব প্রিয়। তু নজম নজম সা মেরে হোঁঠোं पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरे आँखों में जागू रे। অনেক রাত অবধি আমি শ্লোকের বাজনা শুনলাম। আজ ইনস্টিটিউট যাওয়ার সময় শ্লোকই ড্রাইভ করছে, কারণ একটা মিটিং আছে, শ্লোককে তাড়াতাড়ি অফিস পৌঁছাতে হবে। আমি বললাম, কাল অনেক রাত অবধি তোমার বাজনা শুনলাম, তুমি দারুণ বাজাও শ্লোক। শ্লোক হেসে বলল, থ্যাঙ্কস। বাইরে থেকে শুনলে কেন, ভিতরে এলে না কেন? আমি বললাম, তোমায় ডিস্টার্ব করতে চাইনি। শ্লোক আমার দিকে এক পলক তাকিয়ে বলল, তুমি আমায় ডিস্টার্ব করতে পারো এরকম মনে হলো কেন? আমি একটু হাসলাম। কিছুক্ষণ চুপ করে শ্লোক আবার বলল, জানো আরাধনা, এতদিন তো একাই থেকেছি। রিক তো কবেই বাইরে চলে গেছে, মামা মামিও প্রায় বেরিয়ে যান, কিন্তু এতদিন আমার কখনো কিছু মনে হয়নি, এত একা লাগেনি। কাল আমার খুব একা লাগছিল, খুব লোনলি ফিল করছিলাম, কেন জানি না। আমি তাকালাম শ্লোকের দিকে। সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। আমার মনের মধ্যে হাজারো প্রশ্নের ঝড় উঠেছে। তবে কি কাল আমি না থাকাতে শ্লোকের এত একা লেগেছে? শ্লোক কি আমার অ্যাবসেন্সটা ফিল করেছে? তবে কি শ্লোকের জন্যে আমার মনের মধ্যে যে অনুভূতি, যে দুর্বলতা রয়েছে, শ্লোকের মনেও কি আমার প্রতি সেরকমই কোনো অনুভূতি, কোনো দুর্বলতা আছে? এই প্রশ্নগুলোর উত্তর আমার জানা নেই, কোনোদিনও জানতে পারবো কিনা জানি না।
আজ রবিবার, দুপুরে লাঞ্চের পর বিছানায় বসে একটা বই পড়ছি। আজ শ্লোক লাঞ্চে ছিল না, বেরিয়েছে। কিছু ফরেন ডেলিগেটসের সঙ্গে মিটিং আছে হোটেল তাজে। দরজায় নক হলো। উঠে দরজাটা খুলে দিলাম। শ্লোককে দেখে মনটা খুশিতে ভরে গেল। বললাম, এসো। শ্লোক ঘরে ঢুকে সোফায় বসতে বসতে জিজ্ঞেস করলো, ডিস্টার্ব করলাম? আজকাল শ্লোককে দেখলেই নিজের অজান্তে মনটা খুশিতে ভরে যায়। বললাম, একটুও না। জিজ্ঞেস করলাম, লাঞ্চ করেছো? শ্লোক মাথা নেড়ে হ্যাঁ বলল। ইন্টারকমটা তুলে 2 কফি বলে দিল। আমরা কফি খেতে খেতে গল্প করলাম। শ্লোক জিজ্ঞেস করলো, বিকেলে জুহু বিচে যাবে আরাধনা? সাথেই রাজি হয়ে গেলাম। বললাম, যাব। শ্লোক উঠে পড়ল। বলল, 6টায় বেরোবো। বললাম, আচ্ছা। দরজার দিকে এগিয়ে গেল। তারপর ঘুরে আমার দিকে তাকিয়ে একটু ইতস্তত করে আবার বলল, আজ শাড়ি পরবে? অবাক হয়ে তাকালাম শ্লোকের দিকে। বিস্ময় আর ভালো লাগা মেশানো এক অভিনব অনুভূতি। মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললাম, পরব। শ্লোক বেরিয়ে গেল। আমরা খালি পায়ে জল ছুঁয়ে ভেজা বালির উপর দিয়ে হাঁটছি, আমি আর শ্লোক। আমি শাড়ি পরেছি, হালকা সি গ্রিন কালারের একটা শিফন। আমার কোমর অবধি লম্বা চুলটা আজ খোলা রেখেছি। অবাধ্য হাওয়ায় চুলটা এলোমেলো হতে দিচ্ছি। শ্লোকের গভীর দৃষ্টি বারবার আমায় ছুঁয়ে যাচ্ছে। আমার ভীষণ ভালো লাগছে। কিছু দূর গিয়ে শ্লোক ওর হাতটা আমার দিকে এগিয়ে দিল। আস্তে করে ডাকলো, আরাধনা। আমি নিঃশব্দে আমার হাতটা শ্লোকের হাতে তুলে দিলাম। আমরা অনেক দূর পর্যন্ত হাঁটলাম। হৃদয়ের উষ্ণতাটুকু, ভালো লাগারটুকু যে আস্তে আস্তে ভালোবাসার রূপ নিচ্ছে, তা আমি বেশ বুঝতে পারছি। আজ এই পর্যন্তই থাক, আবার অন্যদিন। কেমন?